whatever soldiers they have, হুম if হুম they start fighting with Iran, ইরানের জন্য একটা খারাপ হবে, কারণ ইরান সংখ্যার দিকেও তো একটা ব্যাপার আছে। ইরানিয়ান মিসাইল তাদের ঘাঁটিতে এসে পড়েছে, ইউনাইটেড আরব আমিরাতে তার ঘাঁটি আছে, সেখানে মিসাইল পড়েছে। এই ব্যাপারে যদি ফ্রান্সের প্রেসিডেন্ট প্রোটেস্ট না করে, তাহলে তো দেশের লোক তার উপরে চটে যাবে। তাদের জনগণের একটা মতামত আছে, এই যে যুদ্ধটাতে আমরা ওদেরকে বিশ্বাস করাতে পারি নাই, এটা লেজিটিমেট ওয়ার, and it's security of the European, security of the US. ইউরোপের যে আমাদের যারা বন্ধু রাষ্ট্র, তাদের যেটা মেইন চাহিদা কিংবা ডিমান্ড, সেটা তো সেটাকে তো মর্যাদা দিচ্ছি না। হুম তার চেয়ে বরং আমরা গ্রিনল্যান্ড দখল করার কথা বলি, আমরা তাদেরকে গালাগালি করি ইত্যাদি। এমনকি তার যে স্বার্থ, মেইন স্বার্থ বর্তমানে ইউক্রেনকে নিয়ে, সেটাও আমরা অনেকটা রাশিয়ার দিকে ঝুঁকছি। ইসরায়েল প্রত্যক্ষভাবে এই যুদ্ধে অংশ নিয়েছে, আমরাও তাদের সাথে আছি। কিন্তু ইউরোপের যে মিত্রদেরকে আমরা এর আগে ইরাকের যুদ্ধের সময় হয়তো পাশে পেয়েছিলাম, কিংবা অন্যান্য যুদ্ধগুলোতে আমাদের সহযোগিতা এগিয়ে আসতে দেখেছি, এখন তাদের অনেককে আবার আমাদের হুমকি ধুমকি দিতে হচ্ছে। স্পেনকে বলতে হচ্ছে তোমার সাথে কিন্তু সব বাণিজ্য সম্পর্ক কাট করে দেবো, কারণ তুমি বেস ব্যবহার করতে দিচ্ছ না। ইভেন ব্রিটেনও অনেক গড়িমসি করছে, যদিও ফ্রান্স জার্মানি তারা খুব সাহস নিয়ে এগিয়ে এসেছে আমাদের পাশে। তো আমি আসলে জানতে চাচ্ছি, মানে ইউরোপের লিডাররা এতটা দ্বিধা বিভক্তি কেন তাদের? মানে আমেরিকা ইসরায়েল যেখানে যাচ্ছে সেখানে তারা যেতে আপত্তিটা কোথায়? আপনার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে, কারণ বেশ কয়েক বছর ধরে আমরা কিন্তু ইউরোপের যে আমাদের যারা বন্ধু রাষ্ট্র, তাদের যেটা মেইন চাহিদা কিংবা ডিমান্ড, সেটা তো সেটাকে তো মর্যাদা দিচ্ছি না। তার চেয়ে বরং আমরা গ্রিনল্যান্ড দখল করার কথা বলি, আমরা তাদেরকে গালাগালি করি ইত্যাদি। এমনকি তার যে স্বার্থ, মেইন স্বার্থ বর্তমানে ইউক্রেনকে নিয়ে, সেটাও আমরা অনেকটা রাশিয়ার দিকে ঝুঁকছি বলে মনে হতে পারে। আমরা হয়তো ঝুঁকছি না, কিন্তু মনে হতে পারে যে আমরা ওই দিকে ঝুঁকে যাচ্ছি, রাশিয়ার দিকে। এইসব কারণে ইউরোপে আমাদের যারা বন্ধু, তাদের মধ্যে কিন্তু বেশ মানে মতদ্বৈততা এবং দোদুল্যমানতা এসে তাদের মাথায় ভিড় করেছে। এবং তারই আপনি ফলশ্রুতি দেখেন যে নরওয়ে এন্ড স্পেন, দিস আর দ্য টু কান্ট্রিজ সবচেয়ে প্রথম আমাদের যে এই আক্রমণটাকে কন্ডেম করেছে। সবচেয়ে প্রথম এই দুটো কান্ট্রি, দুটোই কিন্তু ইউরোপের। আবার দেখুন, একটা হলো ক্যাথলিক দক্ষিণে, আর একটা হলো প্রোটেস্ট্যান্ট লুথারান ইন দি নর্থ। এবং যদিও তারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে, কিন্তু বেসিক্যালি এটা একটা লুথারান ল্যান্ড। তাহলে কি দেখলাম আমরা? প্রোটেস্ট্যান্ট লুথারান আর মানে ইউরোপের সব মানে ওয়ান অফ দ্য মোস্ট কনজারভেটিভ ক্যাথলিক কান্ট্রি স্পেন, তারাই প্রথম আমাদের এই যুদ্ধের প্রচেষ্টাকে কন্ডেম করে দিল। দেখুন যে ইউরোপের বিগতিটা। এবং এরা ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আবার নরওয়ে ইজ এ ভেরি মানে যেটা একটা খুব স্ট্র্যাটেজিক এরিয়া ফর দ্য নেটো। নেটোর যে যৌথ বাহিনীর জন্য নরওয়ে খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে বর্তমানে নর্থ যেটা মানে উত্তর মেরুর আশেপাশের জায়গাটা ইজ বিকামিং ভেরি ইম্পর্টেন্ট, এবং সেখানে নরওয়ে খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখুন যে ইংল্যান্ডের ব্যাপারটা, ইংল্যান্ড কিন্তু প্রথম বলছে যে আমরা এর মধ্যে নাই। এখন তারা একটু নিমরাজি হয়েছে, যেহেতু সাইপ্রাসে বোমা পড়েছে, মিসাইল মানে ইরানি মিসাইল এসে পড়েছে সাইপ্রাসে, এবং সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি, এটা অরিজিনাল ব্রিটিশ কলোনি এক সময় ছিল। এখন রণতলীয় পাঠাচ্ছে। হ্যাঁ, এই জন্য তারা একটু নড়েচড়ে বসেছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন আমাদের প্রেসিডেন্টের বক্তব্য কি। সে কিন্তু এই কয়েক ঘন্টা আগে সে কিন্তু যুক্তরাজ্যের যে প্রাইম মিনিস্টার, তাকে কিন্তু সে বেশ কঠোর ভাষায় সে সমালোচনা করেছে। তার মানে একটা নিমরাজি ভাব। আর ওদিকে জার্মানির চেহারাটা দেখুন, জার্মানি করেছে কি এই গোলমালটা, যে কারণে আমি আগেই আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে যুদ্ধ আছে। তখন কিন্তু অর্ডারটা আসে নাই, কিন্তু আমার একটা ইনফরমেশন ছিল জার্মানি ইজ প্যাকিং আপ। তার যে মধ্যপ্রাচ্যে যে সৈন্য ছিল সে কিন্তু সরিয়ে এনেছে। সে তো রাখতে পারতো যে যুক্তরাষ্ট্র ওখানে যুদ্ধ করতে যাচ্ছে, আমি ওখান থেকে সরবো না,
বরং আমিও অংশগ্রহণ করব, কিন্তু সে সৈন্য সরিয়ে নিয়েছে। কিন্তু এখন আবার তারা যুক্তরাষ্ট্রের কে সমর্থন দিচ্ছে। আমি মনে করি এটা মোটামুটি একটা লিপ সার্ভিস। এটা কেন করছে? এটা করছে যে তাদের প্রতিরক্ষার জন্য যদি রাশিয়া তাদেরকে আক্রমণ করে, তাহলে তাদেরকে রক্ষা করার মতন ক্যাপাসিটি তাদের আছে, এই ব্যাপারে তাদের সন্দেহ আছে। এই কারণে তারা যুক্তরাষ্ট্রের উপরে, মানে আমেরিকা আমাদের দেশের উপরে তারা নির্ভরশীল। ওকে, এটাই হলো তাদের একটা ফ্রান্সের বিষয়টি ম্যাক্রোকে দেখছি হ্যাঁ বেশ অ্যাক্টিভ। ফ্রান্সের ব্যাপারটা তো ক্লিয়ার, কারণ ফ্রান্সের যেটা ঘাঁটি আছে, একটা একটা ঘাঁটি আছে ইউনাইটেড আরব আমিরাতে, ওটা আক্রান্ত হয়েছে, ওখানে মিসাইল পড়েছে, ড্রোন পড়েছে। এই কারণে ফ্রান্সও নড়ে চড়ে বসেছে। দি পয়েন্ট ইজ দ্যাট, যে এগুলোকে আমি মনে করি অনেকটা মানে ইচ্ছা নেই তবু একটু নড়ছি। আর একটা ব্যাপার যে যেহেতু ইরানিয়ান মিসাইল তাদের ঘাঁটিতে এসে পড়েছে, ইউনাইটেড আরব আমিরাতে তার ঘাঁটি আছে, সেখানে মিসাইল পড়েছে। এই ব্যাপারে যদি ফ্রান্সের প্রেসিডেন্ট প্রোটেস্ট না করে, তাহলে তো দেশের লোক তার উপরে চটে যাবে। ওকে, অনেকটুকু পরিষ্কার হয়েছে। আমরা একটু ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছে একটু শুনি। সেটা ইউরোপের দেশগুলোর ভূমিকা তো শুনছিলাম, একই সাথে গালফ কান্ট্রিগুলো যেসব দেশে এখন ইরানের বোমা পড়ছে, তারা আসলে কি করতে পারে? মানে তারা কোন দিকে যেতে পারে? তারা কি মানে বসে বসে দেখবে যে ইরান এসে তাদের বেসগুলোতে, আমেরিকান বেসগুলোতে বোমা ফেলে যাচ্ছে, তারা চুপচাপ থাকবে, নাকি টেলিফোনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলবেন প্লিজ আপনি একটু উদ্যোগ নেন, প্রেসিডেন্ট তাদের কথা শোনার মতো সময় তাদের আছে কিনা? অর্থাৎ তারা কি করবে? তারা কি পাল্টা হামলা চালানো শুরু করবে, নাকি তারা বসে বসে অপেক্ষা করবে যে কখন আমেরিকা একটা উদ্যোগ নেয়? শোনেন শোনেন আসলে সত্যি কথা কি, ওই ওই সরোয়ার ভাই যেটা বলছেন ওটা ঠিকই বলছে, তার সাথে আর একটা মরাল একটা ক্যাম্পাস আছে, যে এইসব দেশের জনগণ, ইউরোপিয়ান জনগণ, তারা দেখছে সময় মতো আমাদের সাথে কিভাবে ব্যবহার করছে, ওটা সরোয়ার ভাই বলছে পরিষ্কার। দুই নম্বর, তাদের জনগণের একটা মতামত আছে, এই যে যুদ্ধটাতে আমরা ওদেরকে বিশ্বাস করাতে পারি নাই, এটা লেজিটিমেট ওয়ার, and it's security of the European, security of the US. Second thing যেটা আপনি প্রশ্নটা গালফ গালফ, কান্ট্রি, জি। রাইট? গালফ কান্ট্রিগুলো, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, দে আর আওয়ার ফ্রেন্ডস, দে আর আওয়ার ক্লায়েন্ট স্টেট। আমি কিন্তু দুইটা শব্দ ব্যবহার করছি এখানে, জি। রাইট? তাদের ডিফেন্স থেকে শুরু করে সবকিছু আমাদের উপর নির্ভর করে, হুম হুম। রাইট? সুতরাং আমরা যা বলি তা তাদের শুনতে হবে, তাদের কোনো অপশন নাই। সুতরাং সেই দেশে আমাদের ঘাঁটি আছে, আমাদের ঘাঁটিগুলো অ্যাটাক হয়েছে। এখন ঘাঁটি অ্যাটাক হলে, যেহেতু আমরা অ্যাটাক করছি, তারা আমাদের কাউন্টার অ্যাটাক করছে, সেই কারণেই তারা ইনভলভ হয়ে গেছে। এখন শক্তির দিক দিয়ে আমার মনে এই গালফ কান্ট্রি সবগুলো ইয়ে করলে সামান্য, ওদের মিলিটারি পাওয়ার এন্ড আদার্স তেমন একটা ডিফেন্সিভ আছে, কারণ ওদের অল ব্যাটারি, এয়ারফোর্স ব্যাটারি এসে আছে। তারা সম্পূর্ণভাবে ব্রিটিশ এবং আমেরিকানদের উপরে নির্ভরশীল তাদের ডিফেন্সের জন্য। সুতরাং তারা যদি ইনভলভ হয়ে যায়, তাহলে এই জিনিসটা কিন্তু আরো ব্যাপক হয়ে যাবে। এটা ইভেন তাদের হোয়াট এভার সোলজার দে হ্যাভ, ইফ দে স্টার্ট ফাইটিং উইথ ইরান, ইরানের জন্য একটা খারাপ হবে, কারণ ইরান সংখ্যার দিকেও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা ব্রডার একটা ইয়ে হয়ে যাবে। তবে আমেরিকাকে মেইন রোল ওখানে প্লে করতে হবে, যেহেতু তাদের ডিফেন্সটা আমাদের উপরে নির্ভর করে এবং আমাদেরকে আগেই আসতে হবে।